একদম সব খতিয়ান আমরা আজকের মধ্যেই শেষ করে ফেলবো। আমাদের যে খতিয়ানের বিবরণের পাশ এইখানে লিখতে হবে উল্টাটা। আমাদের যে ডেবিট এবং ক্রেডিট টাকার ঘর এখানে আমরা লিখবো অ্যাকচুয়ালটা। তখন এই 50,000 টাকা আমাদের নিচে নিতে হবে, মানে ক্রেডিট ডাউন মানে হলো নিচে নিতে। এই 50,000 থেকে বা বড় যে অ্যামাউন্ট ওই অ্যামাউন্ট থেকে আমরা নিচে আনতেছি। এই যে ব্যালেন্স সিডি এটাকে আমাদের আবার ক্রেডিট পাশে নিয়ে যেতে হবে, কারণ এটা মূলত ক্রেডিট পাশের টাকা। এই জন্য আমরা ব্রড ডাউন বা উপর থেকে আমরা নিচে নিব। তো উপর থেকে আনিতে হবে। এখানে কি লিখবো আমরা? এখানে লেখার সময় লিখবো হলো আমাদের ব্যালেন্স বি ডি। যে এখানে আমাদের যে ব্যালেন্স বিডিতে 20,000 টাকা ছিল, এখানেও ব্যালেন্স বিডিতে আমাদের 53,000 টাকাটা থেকে যাবে। আসসালামু আলাইকুম। তো আজকে আমরা আমাদের যে খতিয়ান ওই খতিয়ানে প্র্যাকটিস করব। একদম সব খতিয়ান আমরা আজকের মধ্যেই শেষ করে ফেলবো। এই একটা খতিয়ানের মাধ্যমেই এক পৃষ্ঠার মধ্যে আমরা মোটামুটি সবগুলো খতিয়ানই প্র্যাকটিস করে ফেলবো। কিভাবে তা দেখা যাক, ঠিক আছে? তাহলে আমরা যে খতিয়ানের ঘর, এই যে খতিয়ানের ঘর অলরেডি এঁকে রাখছি। সো এটা কিভাবে আঁকা যায় এটার জন্য আলাদা একটা ভিডিও করেছিলাম। সো ওইটা আপনারা দেখে নেবেন, ওইটা আমি মেনশন করে দিব এই ভিডিওতেই। আচ্ছা, তাহলে আমাদের ফার্স্টেই যে আমরা খতিয়ান রেডি করতেছি, তাহলে আমাদের এই খতিয়ানটা রেডি করার আগে বা আমাদের যে খতিয়ানের ঘর এই ঘরের আগে আমাদের কিছু ডিটেলস লেখা লাগে, ঠিক আছে? সো ওই ডিটেলসগুলো কি, ধরেন আমরা যে খতিয়ান করতেছি এই খতিয়ানটা আসলে কোন প্রতিষ্ঠানের, ওই প্রতিষ্ঠানের একটা নাম তো লেখা লাগবে অবশ্যই, কারণ কোনো প্রতিষ্ঠান ছাড়া তো আমরা ব্যবসা প্রতিষ্ঠান ছাড়া তো খতিয়ান করবো না। এই জন্য আমাদের যে প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান, সো ওই ব্যবসা যে প্রতিষ্ঠান ওই ব্যবসা প্রতিষ্ঠানের কি লিখতে হবে? নামটা লিখতে হবে। নামটা কোথায় লিখবো? উপরে হেডিং এর যে মিডল পজিশন, ওই মিডল পজিশনে আমরা একটা প্রতিষ্ঠানের নাম লিখবো। মনে করেন ক এন্টারপ্রাইজ, ঠিক আছে? তাহলে আমরা এই ক এন্টারপ্রাইজের কি করব? খতিয়ান করব। এখন এই ক এন্টারপ্রাইজের কোন খতিয়ান করব? আমরা খতিয়ান করতেছি এটা কোন পদ্ধতিতে? এটা হলো চলমান জের পদ্ধতিতে। মানে খতিয়ানের যে দুই ফরম্যাট আছে, একটা হলো টি ছক আর একটা হলো চলমান জের। তো আমরা চলমান জেরটা দিয়ে প্র্যাকটিস করতেছি, ঠিক আছে? এখন এই চলমান জেরের যে খতিয়ান করতেছি এটাও আমাদের হেডিং এ একটু করে লিখে দেওয়া লাগবে ফর ফর্মালিটি, ঠিক আছে? তাহলে আমরা লিখব যে খতিয়ান এন্ড ব্র্যাকেটে আপনি চলমান জেরটা উল্লেখ করে দিতে পারেন, ঠিক আছে? চলমান জের। এরপর আমরা কোন হিসাবটা করতেছি, বা এই খতিয়ানটা হলো হিসাবের যে পাকাপোক্ত বই বা একদম হিসাবের যে মূল বই বলা হয় এই খতিয়ানকে। এখন আমরা যে খতিয়ান করতেছি এই খতিয়ানের ডেফিনেশনই বলা আছে যে হিসাবের আলাদা আলাদা খাত অনুযায়ী বা স্পেসিফিক খাত অনুযায়ী যেই বইতে লিপিবদ্ধ করা হয়। তাহলে এখানে আলাদা আলাদা খাত অনুযায়ী বা আলাদা আলাদা হিসাব অনুযায়ী আমাদের এই খতিয়ানগুলো প্রস্তুত করা লাগবে। তাহলে যে খতিয়ানের বা যেই হিসাব খাতের আমরা খতিয়ান করব ওই হিসাব খাতেরটাও এখানে লিখতে হবে। এখন আমরা যেহেতু এই একটা খতিয়ানে সবগুলো খতিয়ান করে ফেলবো, এই জন্য আপনি এইখানে ধরেন আমরা যখন নগদ হিসাবের বা নগদান হিসাবের যে খতিয়ান করব, নগদান হিসাব স্পেসিফিক নগদান হিসাবের যখন খতিয়ান করব, তখন আপনি এখানে লিখতে পারবেন যে নগদান হিসাব। আপনি যখন ব্যাংক হিসাবের খতিয়ান লিখবেন তখন এখানে আপনি লিখতে পারবেন যে ব্যাংক হিসাব। আপনি যখন পাওনাদার হিসাবের খতিয়ান করবেন তখন এখানে লিখতে পারবেন পাওনাদার হিসাব। মোট কথায় এখানে যদি আপনি আসবাবপত্রের যদি হিসাব করেন বা আসবাবপত্রের খতিয়ান তৈরি করলে, তাহলে এখানে আসবাবপত্র হিসাব লিখতে পারবেন। মোটামুটি যেই হিসাবের বা যেই খাতের আপনি হিসাব খতিয়ানটা প্রস্তুত করবেন ওই হিসাবের নামটা এখানে লিখে দিবেন। এখন এখানে আপনি যে কোনো ধরনের বা আপনার যে বইয়ে বা আপনার যে সিলেবাসে বা আপনার ব্যবসায়ী যত ধরনের খতিয়ান আছে সবগুলোর যে আলাদা আলাদা খাত করে আপনি এখানে লিখে ফেলতে পারেন। কিন্তু আপনি অবশ্যই শুধুমাত্র একটা খাতের জন্য, একটা ঘরে একটা খাতের জন্যই খতিয়ানটা প্রস্তুত করবেন, ঠিক আছে? তাহলে মোটামুটি এটাই নিয়ম, তো এটাই মাথায় রাখেন। তাহলে আমরা এটা কেন করছি? আমরা আপনাদেরকে খুব কম সময়ে বোঝানোর জন্য আমরা একটার মধ্যেই সবকিছু করে ফেলবো। তো এইখানে যে এই এলিমেন্টসগুলো দিছি, সো এগুলো কেন দিছি, কিভাবে দিছি, এগুলো সবগুলো আমাদের ওই আগের ভিডিওটাতেই আছে খতিয়ানের। সো ওইটা একটু আপনারা দেখার ট্রাই করবেন। এরপর আসি যে আমাদের আজকের খতিয়ান। মনে করেন আমরা এটাকে সকল হিসাবের খতিয়ান বলবো, ঠিক আছে? তো এখানে লেখা যাবে না এটা, হ্যাঁ আমরা যে সকল হিসাবের খতিয়ান করতেছি, কিন্তু আমরা মোটামুটি সকল হিসাবের খতিয়ান এইটাতে করে ফেলবো। সো এখানে যে ঘরগুলো আছে আমরা একটু দেখে নিই। তারিখের ঘর, বিবরণের ঘর, জাবেদা পৃষ্ঠা, এটার কোনো কাম নাই, এটা কাইমা। এরপর ডেবিট টাকা, ক্রেডিট টাকা এবং আমাদের যেই আজকের যে ফরম্যাট বা আজকের যে মূল টপিক বা আমাদের এই যে ঘর চলমান জের বা মেইন যেই আমাদের এই খতিয়ান যার উপর ভিত্তি করে এই আজকের খতিয়ান বা এই খতিয়ানটা, ওইটা হলো চলমান জের খতিয়ান, ঠিক আছে? তাহলে আমরা প্র্যাকটিস শুরু করি, ঠিক আছে? এখন আমরা ধরেন একদম ফার্স্টে আমাদের আসে হলো নগদান হিসাব, কারণ ব্যবসা শুরু করতেই ফার্স্টেই নগদান হিসাব আসে। যদি আপনি ব্যবসায় মূলধন দেন, ক্যাশে মূলধন দেন, অথবা যদি আপনি ক্যাশে না দিয়ে অন্য কোনো জায়গায় দেন, তাহলে ওইটাও ঘুরে ফিরে ক্যাশে চলে আসে, কারণ আপনার ব্যবসায়ের যে একদম বেসিক যেই শুরুটা, ওই শুরুতেই আপনার ক্যাশটা লাগে। এই জন্য আমরা নগদান হিসাব দিয়ে শুরু করব। তো মনে করেন যে এটা নগদান হিসাবের খতিয়ান ফর জাস্ট 1 মিনিট বা 30 সেকেন্ডের জন্য, ঠিক আছে? এখন আমরা আমাদের আগের যেই খতিয়ানের একদম 1 নম্বর ভিডিও, সো ওইখানে বলেছিলাম যে
আমাদের যে খতিয়ান ওইখানে আমরা দুইটা নিয়ম ফলো করব। সো ওই দুইটা নিয়মগুলো কি? ওই দুটো নিয়ম হলো আমাদের যে খতিয়ানের বিবরণের পাশ এইখানে লিখতে হবে উল্টাটা বা অপোজিট নেম, কিন্তু আমাদের যে উদ্বৃত্ত বা আমাদের যে ডেবিট এবং ক্রেডিট টাকার ঘর এইখানে আমরা লিখবো অ্যাকচুয়ালটা। মানে এখানে দুই জায়গায় দুই রকম হবে, বিবরণে লিখবো আমরা অপোজিট নেম বা হিসাবের যে অপোজিট নাম বা বিপরীত নাম। এরপর আমরা যখন টাকা বসাতে যাব তখন আমাদের যেই টাকার ঘর ওইখানে অ্যাকচুয়াল ঘরেই টাকাটা বসাবো। যদি ডেবিটের ঘরে টাকাটা বসে, ডেবিটের খতিয়ান বা ডেবিটের হিসাব হয় তাহলে ওই ডেবিটের ঘরে বসাবো, বা ডেবিটের লেনদেন হলে, ক্রেডিটের লেনদেন হলে আমরা ক্রেডিটেই বসাবো। তো দেখি যে কিভাবে কি করা যায়। ঠিক আছে, মনে করেন আমি এখানে কোনো প্রশ্ন দিচ্ছি না, আমি মুখেই বলতেছি। সো একটু মাথায় রাখার ট্রাই করবেন এবং আপনারাও খাতাপত্র নিয়ে বসেন। ঠিক আছে, তাহলে মনে করেন আমরা ক্রয় হিসাবের খতিয়ান করতে নগদান হিসাবের খতিয়ান করতেছি। এখন আমরা নগদে পণ্য ক্রয় করলাম। মনে করেন যে জানুয়ারির 1 তারিখ আমরা কি করলাম, নগদে পণ্য ক্রয় করলাম 5,000 টাকা। এখন আমরা এখানে আগে যে আমাদের লেনদেন দেওয়া থাকবে ওই লেনদেনের জাবেদা মনে মনে করে ফেলবো, নোট আমাদের খাতায় করতে হবে, এটা আমরা মনে মনে করে ফেলবো। নগদে এখন পণ্য ক্রয় করলে কি হয়, নগদে পণ্য ক্রয় করলে হয় ক্রয় হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। কেন করা হয় ওইটা জাবেদা আপনি যদি না পারেন তাহলে আপনাকে কি করে দেওয়া হবে, একটা ব্যাদ দিয়ে বাড়ি দেওয়া হবে। ঠিক আছে, তো যে ক্রয় হিসাব ডেবিট হয় এবং নগদান হিসাব কি হয়, ক্রেডিট হয়। এখন আমরা এখানে কি লিখবো, এখানে কি নগদান হিসাব লিখবো না, কারণ এখানে আমরা লিখবো উল্টাটা। তাহলে এখানে আমাদের লিখতে হবে যে ক্রয় হিসাব। তাহলে আমরা টাকা লেখার সময় ক্রয় হিসাব তো ডেবিট, কোথায় টাকা লিখবো, আমরা ক্রয় হিসাবের ডেবিটে টাকা লিখবো না, টাকা লিখবো আমাদের নগদান হিসাবের যে সাইড ওই সাইডে। তাহলে এই 5,000 টাকা। ঠিক আছে, এখন উদ্বৃত্ত হলো প্লাস মাইনাস। ঠিক আছে, উদ্বৃত্ত একদম জেনারেলি যদি আমি খুব সহজ ভাষায় বলতে যাই, উদ্বৃত্ত হলো প্লাস মাইনাস। এখন আমাদের যেহেতু এখানে 5,000 টাকা ক্রেডিট আছে তাহলে আমরা 5,000 টাকা এখানে বসাই দেবো। এরপর মনে করেন আমরা বিক্রয় করলাম 10,000 টাকা। এখন বিক্রয় করলে কি হয়, বিক্রয় করলে জাবেদা হয়, আমাদের আবার জাবেদা নির্ণয় করতে হবে। তো বিক্রয় করলে কি হয়, নগদান হিসাব ডেবিট হয় কারণ নগদ টাকা আছে এবং বিক্রয় হিসাবটা ক্রেডিট হয়। এখন মনে করেন জানুয়ারি 2 তারিখ আমরা যে বিক্রয়টা করলাম 10,000 টাকার। এখন আমাদের এখানে কি লিখতে হবে, নগদান হিসাব তো লিখতে পারবো না কারণ অপোজিটটা লিখতে হবে। তো বিক্রয় হিসাব লিখলাম কত, 10,000 টাকা। এটা এখন কি লিখবো, আমাদের নগদান হিসাব কিন্তু ছিল ডেবিটে, তাহলে আমরা ডেবিটেই লিখবো। এখন আসছে আসলে প্লাস মাইনাস। সো প্লাস মাইনাসটা কেমনে করবেন, প্লাস মাইনাসটা হলো আপনি ডেবিট থেকে ক্রেডিট মাইনাস করে দিবেন। এখানে ধরেন 10,000 থাক বা 5,000 থাক বা 0 টাকা থাক, এই ডেবিট থেকে ক্রেডিট মাইনাস করে দিবেন। এখন মনে করেন এখানে এখন তো আসেই, মনে করতে হবে না। দেখেন 10,000 থেকে 5,000 মাইনাস করলে 5,000, যদি প্লাস অ্যামাউন্টে থাকে বা আমাদের যেই প্লাস মাইনাস করার পর যদি অ্যামাউন্টটা প্লাসে থাকে তাহলে আমরা ডেবিটেড করে বসাবো। এই যে 5,000 টাকা বসাই দিলাম। এখন মনে করুন উল্টাটা হয়েছে। উল্টাটা কিভাবে, ধরেন এইখানে ক্রেডিটে আছে আমাদের 10,000 টাকা, বা আমরা যে পণ্য ক্রয় করছি 10,000 টাকার পণ্য ক্রয় করে ফেলছি এবং আমরা বিক্রয় করার সময় বিক্রি করছি কত, 5,000 টাকা। 5,000 টাকার পরে বিক্রি করবো। তো এখন এই যে 5,000 টাকা, এখানে কিন্তু 5,000, এখানে 10,000, আবারও আমরা কি করবো, যে ডেবিট থেকে ক্রেডিট মাইনাস করবো। এখন 5,000 থেকে 10,000 গেলে কত হয়, তাহলে আসে হলো আমাদের -5,000। যখন আমাদের মাইনাস অ্যামাউন্ট আসবে তখন ওইটা আমরা ক্রেডিটে লিখে দিব। যদি আমাদের প্লাস অ্যামাউন্ট আসে ডেবিট থেকে ক্রেডিট বিয়োগ দেওয়ার পর ওইটা আমরা ডেবিটে লিখবো। যদি ডেবিট থেকে ক্রেডিট বিয়োগ দেওয়ার পর মাইনাস অ্যামাউন্ট আসে তাহলে ওইটা আমরা কিসে লিখবো, ক্রেডিটে লিখবো। সো এইটা একটু মনে রাখবেন। ঠিক আছে, এখন নগদান হিসেবের আরও কিন্তু খতিয়ান হতে পারে বা আরও লেনদেনের খতিয়ান এখানে ইনক্লুডেড হতে পারে। ধরুন আমরা ভাড়া দিলাম, ভাড়া দিলে কি হয়, ভাড়া হিসাব ডেবিট হয় এবং আমাদের নগদ টাকা চলে যায়, এই জন্য নগদ হিসাব ক্রেডিট হয়, যদি আমরা জাবেদা করি। ঠিক আছে, এখন এই যে নগদান হিসাব যে আমাদের কি হলো, ক্রেডিট হলো। এখন আমরা এখানে লেখার সময় ভাড়া হিসাবটা লিখবো, টাকা লেখার সময় যে নগদান হিসাবটা চলে গেছে, নগদ টাকাটা চলে গেছে, নগদান হিসাব আমরা ক্রেডিট করছি, ওই নগদান হিসাবের টাকাটা আমরা ক্রেডিট অ্যামাউন্টে বসাবো। এখন মনে করুন কমিশন পাইছি, কমিশন পাওয়ার ফলে কি হয়েছে, আমাদের কিন্তু নগদ টাকাটা বেড়ে যায় বা নগদান হিসাব ডেবিট হয়। তো এখানে লেখার সময় আমরা কমিশন হিসাবটা লিখবো, কিন্তু নগদান হিসাব ডেবিট হওয়ার ফলে আমরা টাকাটা কোথায় লিখবো, ডেবিটের টাকায় লিখবো এবং প্লাস মাইনাস করে যা আসে তাই উদ্বৃত্ত আমরা কি করে দেবো, বসাই দেবো। আশা করি এতটুকু পর্যন্ত আপনি বুঝতে পারছেন। এরপর আসি ধরেন অন্য একটা হিসাব। সো অন্য হিসাবের জন্য আমাদের কিন্তু আলাদা আরেকটা ঘর করতে হবে। তো আমরা আলাদা ঘর করবো না কারণ টাইম নাই, এই জন্য আমরা এই ঘরটাকেই ডিভাইড করে দিলাম। ঠিক আছে, এখন আসেন যে আমাদের অন্য একটা কোন হিসাব করব। মনে করেন নগদান হিসাব আর ব্যাংক হিসাব কিন্তু অলমোস্ট সেম, যে নগদের টাকা আসলে নগদান হিসাব ডেবিট হয়, ব্যাংকের টাকা আসলে ব্যাংক হিসাব ডেবিট হয়। অন্যদিকে নগদের টাকা যদি চলে যায় তাহলে নগদান হিসাব ক্রেডিট হয়, ব্যাংকের থেকে টাকা চলে গেলে ব্যাংক হিসাব ক্রেডিট হয়। এই জন্য নগদ আর ব্যাংক অলমোস্ট সেম, এই জন্য ব্যাংকটা নগদেরটা পারলে আপনি ব্যাংকেরটাও পারবেন। এরপর মনে করেন আমরা আসবাবপত্রের কি করলাম, খতিয়ান প্রস্তুত করব। এখন আসবাবপত্রের খতিয়ান কিভাবে হতে পারেন, মনে করেন আসবাবপত্র, এখানে আসবাবপত্রের সাথে আপনি আরো কিছু রিলেট করতে পারেন, যেমন সরঞ্জাম, কারণ আমরা এখন সম্পত্তির হিসাব করতেছি বা সম্পদের হিসাব করতেছি। এখন সরঞ্জাম হিসাব, এরপর কি আছে, মেশিনারি হিসাব, এরপর ধরেন যদি জমি কিনি ওই জমির হিসাব, বা যত ধরনের সম্পদ আমরা এখানেই আজকে কি করে ফেলবো, বা অফিস সাপ্লাইজ। ঠিক আছে, অফিস সাপ্লাইজ এটাও কিন্তু এক ধরনের চলতি সম্পদ। ঠিক আছে,
তো এখন এই যে এই সম্পদের আজকে কি করে ফেলবো, উদ্ধার করে ফেলবো, আমরা সম্পদের খতিয়ানের উদ্ধার করে ফেলবো, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এখন মনে করেন আমরা এই যে কোনো একটা সম্পদ ক্রয় করছি, মনে করেন আসবাবপত্র ক্রয় করলাম 50,000 টাকা, ঠিক আছে। ধরেন যে মেয়ের 10 তারিখ আমরা আসবাবপত্র ক্রয় করলাম কত টাকার, 10,000 টাকা। এখন আমরা যখন লিখবো আসবাবপত্র লিখবো না, আমরা যে 50,000 টাকা দিয়ে আসবাবপত্র ক্রয় করছি, সো এটা যাবেদা কি হবে, যে নগদান হিসাব আসবাবপত্র হিসাব ডেবিট হবে, নগদান হিসাব কি হবে, ক্রেডিট হবে। এখন আমরা কিন্তু আসবাবপত্র করতেছি, এই জন্য আমরা বিবরণে আসবাবপত্রে লিখতে পারবো না, আমরা কিসে লিখবো, আমরা নগদান হিসাবটা লিখে দিব, বা উল্টা যেটা আছে ওইটা লিখে দিব, নগদান হিসাব। টাকা লেখার সময় কোথায় লিখবো, আমরা কিন্তু আসবাবপত্র হিসাবকে ডেবিট করছি, এই জন্য আমরা ডেবিটেই যে 50,000 টাকা, এই 50,000 টাকাটা লিখে দিব। এখন মনে করেন যে আমরা আসবাবপত্রটা বা পুরাতন হয়ে গেছে, এই জন্য কি করে দিছি, বিক্রি করে দিছি, তাহলে আমাদের আসবাবপত্রটা কি হয়ে গেছে, ক্রেডিট হয়ে গেছে। অন্যদিকে আমরা বিক্রি করার ফলে টাকা পাইছি, তো আমাদের জাবেদা হয় নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট। এই জন্য আমরা এখানে আবার লিখবো কি, নগদান হিসাব। এখানে লেখার সময় আমাদের কিন্তু আসবাবপত্র ক্রেডিট হয়েছে, এই জন্য মনে করেন 15,000 টাকার আসবাবপত্র বিক্রি করছি, 15,000 টাকাটা ক্রেডিটে লিখলাম। এখন এই 50 থেকে 15,000 বিয়োগ দিলে কত আসে, প্লাস 35,000 আসে, ঠিক আছে, বা মাইনাস অ্যামাউন্ট আসে না, এই জন্য ডেবিটে 35,000 টাকাটা লিখে দিব। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন। এখন এইখানে আসবাবপত্র যদি কমে, তাহলে আমরা জানি যে সম্পদ কমলে কি হয়, ক্রেডিট হয়, এই জন্য ক্রেডিটে হবে। আর যদি আসবাবপত্র বাড়ে, তাহলে আসবাবপত্র হিসাবটা ডেবিটে যাবে। এখন আমরা আসি অন্য একটা হিসেবে, মনে করেন এখন আমরা করব হলো ক্রয় হিসাব। এখন আসি তাহলে ক্রয় হিসাবের জন্য আমরা আলাদা আবার ঘর করবো। তো আমি এইটা করতেছি বোঝানোর জন্য, আপনারা পুরোপুরি আলাদা আলাদা প্রত্যেকটা খতিয়ানের জন্য বা প্রত্যেকটা হিসাবের জন্য আলাদা আলাদা ঘর করবেন। মনে করেন ক্রয় হিসাব। এখন এই ক্রয় হিসাবের যদি খতিয়ান করতে যাই, আমরা ধরেন 10,000 টাকার পণ্য ক্রয় করছি, ধরেন বাকিতে ক্রয় করলাম, হ্যাঁ। এখন ক্রয় হিসাবের যখন খতিয়ান করতে যাব, ধরেন ক্রয় হিসাবের খতিয়ান ক্রয় করছি ফেব্রুয়ারির 2 তারিখ, ঠিক আছে। এখন এই ফেব্রুয়ারির 2 তারিখ আমরা ক্রয় করছি 10,000 টাকার, তা কি বাকিতে। এখন বাকিতে যদি আমরা পণ্য ক্রয় করি, তাহলে আমাদের কি হয়, ক্রয় হিসাব ডেবিট হয়, আমাদের পাওনাদার হিসাবটা কি হয়, ক্রেডিট হয়। এখন আমরা লেখার সময় ক্রয় হিসাব লিখতে পারবো না, কারণ এখানে ক্রয় হিসাবের খতিয়ানে চলতেছে, উল্টাটা লিখতে হবে। তো আমরা লিখবো পাওনাদার হিসাব। এরপর আমরা যদি টাকাটা লিখতে যাই, ক্রয় হিসাবের টাকা আমরা কোথায় লিখবো, কারণ ক্রয় হিসাবকে আমরা ডেবিট করছি, সো ডেবিট যখন করছি তাহলে ডেবিটই লিখবো 10,000 টাকা। এখন এটা আমরা যখন উদ্বৃত্ততে লিখতে যাব, এখন এই যে 10,000 টাকা এটা ডেবিট আছে। এখন ক্রেডিটে কি আছে, ক্রেডিটে কিছুই নাই, জিরো আছে। তো 10,000 থেকে জিরো বিয়োগ দিলে প্লাস 10,000 আসে, যেটা আমরা ডেবিটে লিখে দিব। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন। এখন আমাদের যত ধরনের খতিয়ান আসুক না কেন, এটা চলমান জেরে এমন করে হবে। এটা আপনি যদি জাবেদা পারেন, তাহলে খতিয়ানটা আপনার জন্য একদম কি বলে, পান্তাবাদ, ঠিক আছে। তাহলে জাবেদা যদি বুঝতে পারেন, আশা করি খতিয়ানও বুঝতে পারছেন। এরপরও যদি কোনো এন্ট্রিতে আপনার যদি সমস্যা থাকে, বা কোনো এন্ট্রিতে যদি আপনি বুঝতে না পারেন, অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন, অথবা ডিরেক্ট মেসেজ করতে পারেন, সমস্যা নেই। তো এরপর আমরা শিখবো হলো আমাদের যেই টিছক, যেটা অনেকের কাছে অনেক বেশি ইজি লাগে আর অনেকের কাছে অনেক বেশি কঠিন লাগে। তো এখন দেখা যাক যে টিচক, ঠিক আছে। টিচকটাও আমাদের যে চলমানজের, ওই চলমানজের মতোই, কিন্তু এটাতে উদ্বৃত্ত নির্ণয় করা হয় নিচে, এবং এখানে দুইটা জিনিস দেখা যায়, যে ব্যালেন্স বিডি এবং ব্যালেন্স সিডি। সো এইগুলো কি, এগুলো আমরা জানার চেষ্টা করি। তো আগের যে চলমানজের, ওইখানে আমরা কয়েকটা খতিয়ান বা কয়েকটা হিসাবের খতিয়ান আমরা জানার চেষ্টা করছি। এখন আমরা দেখবো যে আমাদের যে ঋণ হিসাব, ওই ঋণ হিসাবের খতিয়ান, ঠিক আছে। তো এইখানে দেখেন হিসাবের কোডটা যে কেন মাঝখানে লিখলাম, কারণ এখানে আমাদের যে ডেবিট এবং ক্রেডিট পাশ, ওইটা সম্পূর্ণ আলাদাভাবে একটা বাম পাশে ডেবিট পাশ এবং ডান পাশে আমাদের ক্রেডিট পাশকে রাখা হয়েছে। এই জন্য যে ডান পাশে যে কোনায় এটা জায়গায় না, এই জন্য আমাদের হিসাব কোডটা এখানেই বসানো লাগছে, ঠিক আছে। এখন এইখানে যে ঘরটা করলাম, এই ঘরে যে মাঝখানে একটা টি আছে, ঠিক আছে, এটা হলো টি। এই টি এর দুই পাশে একটা ডেবিট আর একটা হলো ক্রেডিট সাইড, ঠিক আছে। এখন এখানে আসেন, মনে করেন আমরা ঋণ নিলাম 50,000 টাকা। এখন ঋণ নিলে কি হয়, ঋণ হিসাব কিন্তু ক্রেডিট হয়। ঋণের বদলতে আমরা যে ধরেন 50,000 টাকা ঋণ নিলাম, এখন এই যে 50,000 টাকাটা নগদে পাইলাম বা ব্যাংকে পাইলাম, মনে করেন ব্যাংকে পাইলাম। এখন 50,000 টাকার ব্যাংক হিসাব ডেবিট হয়েছে, অন্যদিকে ঋণ হিসাব ক্রেডিট হয়েছে। মনে করেন যে 1 তারিখ আমরা ঋণ নিলাম এবং এটার ব্যাংকে নিলাম। এই জন্য আমাদের এইখানে আমরা কিন্তু আমাদের যে ঋণ হিসাব, ওই ঋণ হিসাব কিন্তু আমাদের করতে হবে ক্রেডিটে। এই জন্য আমরা বসানোর সময়ও আমাদের বসাইতে হবে কি, আমাদের বসাইতে হবে কিন্তু ক্রেডিটে, ঠিক আছে। এখন এই যে বসানোর ক্ষেত্রে আমরা যে বসাবো ক্রেডিটে, ধরেন 1 তারিখ আমরা ঋণ নিলাম, ঋণ হিসাব ক্রেডিট হয়েছে 50,000 টাকাটা, কিন্তু আমরা লেখার সময় কিন্তু উল্টাটাই লিখবো, ঠিক আছে। এখানে লেখার সময় আমরা ব্যাংক হিসাব লিখবো এবং টাকা লেখার সময় আমরা ক্রেডিটে লিখবো, যে বা আমরা যে ডেবিট হলে ডেবিটে লিখবো এবং ক্রেডিট হলে ক্রেডিটে লিখবো। এই যে 50,000 টাকাটা আমরা এখানে লিখছি। এখন মনে করেন ঋণ পরিশোধ করলাম 10,000 টাকা, মনে করেন এটা করলাম হলো অন্য মাসের 2 তারিখ করলাম, ঠিক আছে। এখন ঋণ যখন পরিশোধ করলাম, ঋণ হিসাব কিন্তু ডেবিট হয়ে যায়, কারণ ঋণ আমাদের কমে গেছে। অন্যদিকে আমাদের যে ব্যাংক হিসাব, ব্যাংক থেকে টাকা চলে গেছে, এই জন্য ব্যাংক হিসাবটা কি হয়, ডেবিট হয়ে যায়। তো
তো এখন আমাদের ব্যাংক হিসাবটা ক্রেডিট হয়ে যাবে, কারণ ব্যাংক থেকে টাকা চলে গেছে। এখন আমরা যখন লিখতে যাব তখন কিন্তু আমাদের এখানে আবার ব্যাংক হিসাবে লিখতে হবে। মনে করেন এবার আমরা নগদের ঋণটা দিছি, সো নগদে দেওয়ার ফলে আমরা এখানে মনে করেন নগদান হিসাবটা লিখলাম, ঠিক আছে। এখন নগদান হিসাব কত, 10,000 টাকার আমরা ঋণ পরিশোধ করছি, ঠিক আছে। এখন আসেন, এখন কিন্তু আমাদের এখানে একটু আমাদের যেই আমরা আগেরটাতে বা চলমান জেরে আমরা যেভাবে খতিয়ান করছি এটা কিন্তু একটু ডিফারেন্ট। আমাদের এখানে ক্যালকুলেশনে একটু ডিফারেন্ট টাইপের কিছু জিনিস করতে হবে। কিছু জিনিস কি, আমাদের এখানে শেষে উদ্বৃত্ত মেলানোর সময় দুই পাশে সেম টাকাটা মেলাতে হবে। মনে করেন যে বেশিটা আছে 50,000 টাকাটা, বা এখানে 10,000 আর 50,000 মধ্যে 50,000 টাকাটা বেশি। এখন 50,000 টাকাটা আমরা দুই পাশেই লিখে দেবো। মনে করেন এখানে 50,000 এবং এখানেও 50,000 টাকা। এখন আমাদের যে এই টাকাটা মেলাতে তো হবে। এখন আমরা প্লাস মাইনাস করলে এখানে 10,000 টাকা থেকে যদি আমরা 50,000 টাকা, এখানে প্রায় 40,000 টাকার একটা গ্যাপ আছে। এখন আমরা এই 40,000 টাকাটা মেলাবো। এটা কিভাবে মেলাবো ওইটা একটু দেখা যাক, ঠিক আছে। এখন আমাদের যেই পাশে কম থাকবে বা আমাদের যেই পাশে আমাদের অ্যামাউন্টটা মিলবে না, মনে করেন এখানে 50,000 টাকাটা 50,000 টাকা মিলে গেছে, কিন্তু এখানে মিলে নাই। এখন এখানে কত হাজার টাকার গ্যাপ, এখানে একটা 40,000 টাকার গ্যাপ। এই 40,000 টাকাটা আমরা এখানে বসালাম। এখন এটা লিখতে হবে হলো ব্যালেন্স সিডি দিয়ে। কেন লিখতে হবে ওটাও বলতেছি। মনে করেন আমরা ব্যালেন্স সিডি দিয়ে লিখলাম। এখন এই ব্যালেন্স সিডিটা কেন লিখলাম, কারণ আমরা এখানে যে আমাদের টিছক, এই টিছকের নিয়ম হলো আমাদের যে ক্রেডিট এবং ডেবিট ওই দুইটা সমান করতে হবে। এবং এই ব্যালেন্স সিডিটা হলো সিডি দ্বারা বোঝাই হলো নিচে নামানো, এখন বা নিচে নিত, ঠিক আছে। তো এখন এই 40,000 টাকাটা এখানে কিন্তু আমাদের এখনো ঋণটা রয়ে গেছে। আমরা যদি চলমান যে হিসাবে করতাম তাহলে আমাদের দেখা যেত কি, আমাদের যে ব্যাংক ঋণ হিসাব যে ক্রেডিট হয়েছে ঋণ হিসাবের 50,000 টাকাটা, ওইটা 40,000 টাকাটা আমাদের কি হতো, উদ্বৃত্তটা বাইর করতাম। ওই 40,000 টাকাটা আমাদের কোন পাশে থেকে যেত, আমাদের যে ক্রেডিট পাশ, ওই ক্রেডিট পাশে উদ্বৃত্তটা বের হয়ে যেত। এখানে উদ্বৃত্ত বের করার সময় আমাদের এই যে ব্যালেন্স সিডি এবং ব্যালেন্স বিডির একটা হেল্প নেওয়া লাগবে। এখন আমরা তো জানি যে ওইটা উদ্বৃত্ত বের করার সময় আমাদের যে 40,000 টাকাটা ওইটা ক্রেডিট পাশে থাকতো। এই যে এখন এই যে ব্যালেন্স সিডি, এটা ডেবিট পাশে 40,000 টাকাটা আসলো, এটাকে ক্রেডিট পাশে কিভাবে নেওয়া যায়, ওইটাকে নিয়ে যাবো হলো আমরা ব্যালেন্স বিডি দিয়ে, ঠিক আছে। কেন ব্যালেন্স বিডি, এই ব্যালেন্স বিডি মানে উপর থেকে আনিত, ঠিক আছে। এখন উপর থেকে কেন আনছি, এই যে উপর থেকে আমরা এখন নিচে নিয়ে আসবো কত হাজার টাকা, এখানে দুইটা আগে ক্লোজ করি, এরপর আমাদের এই 40,000 টাকাটা এখানে ক্রেডিট পাশে আনতে হবে। এখন এই যে ক্রেডিট পাশে আনলাম, এটা কিন্তু এই মাসের না, ঠিক আছে। এটা হবে ধরেন আমরা যদি এখানে জানুয়ারিতে লোনটা নিয়ে থাকি এবং জানুয়ারি 2 তারিখ আমরা যদি প্রথম কিস্তিটা দিয়ে থাকি, এরপর আমাদের যে ব্যালেন্স বিডি এটা থাকবে এই 40,000 টাকাটা কিন্তু আমাদের পরবর্তী মাসে বা ফেব্রুয়ারি মাসের জন্য, ফেব্রুয়ারি মাসের 1 তারিখের জন্য এটা হিসাব হবে, ঠিক আছে। এখন এই যে 40,000 টাকাটা আমাদের ক্রেডিট উদ্বৃত্ত মেলানোর জন্যই এই যে এখানে 40,000 টাকা লেখা হয়েছে ব্যালেন্স সিডি দিয়ে, এখান থেকে নেওয়া হয়েছে, এবং এই যে আবার 40,000 টাকাটা ক্রেডিট মেলানোর জন্য এখানে আনা হয়েছে। এখন এইখানে কিন্তু প্রত্যেকটা খতিয়ান বা আমাদের যে খতিয়ানগুলো আছে, টিচকের বাকি যে হিসাবগুলো আছে, আমাদের খতিয়ানের আর কি কি হিসাব আছে, ধরেন আমরা আসবাবপত্র করছি, এখন বিক্রয় হিসাব আছে, কমিশন হিসাব আছে, বেতন হিসাব আছে, ভাড়া হিসাব আছে, বিজ্ঞাপন হিসাব আছে, এরপর ক্রয় ফেরত হিসাব, বিক্রয় ফেরত হিসাব, যত ধরনের হিসাব আছে সবগুলো আমরা এইভাবেই করতে পারবো। এখন ধরেন আমরা আরেকটা একটু খতিয়ান আরেকটু প্র্যাকটিস করার ট্রাই করি। তো ওইটা কিভাবে করবো, ওটা কোন হিসাব করবো, একটু ঘরটাও বাড়াই যেহেতু আমরা আরেকটা করব। তো এখন মনে করেন এখানে আমরা কি করব, পাওনাদারের হিসাব বা বিক্রয় হিসাব করতেছি, ঠিক আছে। বিক্রয় হিসাব আমাদের করা হয়নি, তো আমরা এখন কি করব, আমরা বিক্রয় হিসাবের খতিয়ান করব, বিক্রয় হিসাব, ঠিক আছে। এখন এই যে বিক্রয় হিসাবের খতিয়ান করব, মনে করেন যে আমরা বিক্রয় করলাম কত টাকার, বিক্রয় করলাম 50,000 টাকা। এখন এই যে বিক্রয় করলাম 50,000 টাকাটা, ধরেন জুলাই 5-এ আমরা বিক্রি করলাম 50,000 টাকাটা। এখন বিক্রয়ের যাবে কি হয়, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। কোন পাশে হয়েছে বিক্রয় হিসাবটা, ক্রেডিট পাশে, তাহলে আমাদের লিখতে হবে কোথায়, ক্রেডিট পাশে, ঠিক আছে, জুলাই 5। এরপর এখানে বিবরণে লেখার সময় আমরা কোন নামটা লিখবো, আমরা লিখবো হলো নগদান বা উল্টা নামটা, ঠিক আছে। নগদান হিসাব কত, 50,000 টাকাটা, 50,000 টাকা। তো 50,000 টাকাটা আমরা কি করলাম, এখানে লিখে দিলাম। এই যে 50,000 টাকা, এখানে কিন্তু আমরা যদি পরবর্তীতে আমাদের জ্যার মিলাতে যাই, তো ওই জ্যার মেলানোর সময় আমাদের কিন্তু এই 50,000 টাকাটা এখানে নিতে হবে, কারণ এখানে কোনো হিসাব নাই, বা আমরা একটা হিসাব ধরুন ওই মাসে বা জুলাই মাসে শুধু একটা হিসাবই হয়েছে বিক্রয় হিসাবের, ওইটা হলো জুলাই 5-এ 50,000 টাকাটা। এখন এই 50,000 যে টাকা, ওই 50,000 টাকার এখানে ব্যালেন্স সিডি টানতে হবে, কারণ আমাদের যে ব্যালেন্স, ওই ব্যালেন্স কি করতে হবে, মেলাতে হবে। তো ওই ব্যালেন্স মেলানোর জন্য আমরা দুই পাশে আমাদের সমান টাকাটা দিব 50,000 টাকা, এবং এখানেও কি দিব 50,000 টাকা। আমরা এখানে ব্যালেন্স সিডি দিব, বা আমরা যে এই যে 50,000 টাকা, এই 50,000 থেকে কিন্তু এখানে আনছি, মানে আমাদের যে বড় অ্যামাউন্টটা আছে, ধরেন এটা যদি ডেবিট না হয়ে ক্রেডিট হতো,
ঠিক আছে, সরি ক্রেডিট না হয়ে ডেবিট হতো। মনে করেন এখানে 50,000 টাকা আছে, এখন এখানে কিন্তু 0 টাকা, তখন এই 50,000 টাকা আমাদের নিচে নিতে হবে। মানে ক্রেডিট ডাউন মানে হলো নিচে নিত, এই 50,000 থেকে বা বড় যে অ্যামাউন্ট, ওই অ্যামাউন্ট থেকে আমরা নিচে আনতেছি, এই 50,000 এখানে আনতেছি। তো এখন এখানে যখন আমরা হিসাব করতেছি 50,000 টাকা এখানে মিলাই দিছি, এই যে ব্যালেন্স সিডি এটাকে আমাদের আবার ক্রেডিট পাশে নিয়ে যেতে হবে, কারণ এটা মূলত ক্রেডিট পাশের টাকা। এই জন্য আমরা ব্রড ডাউন বা উপর থেকে আমরা নিচে নিব, তো উপর থেকে আনি। তো এখানে কি লিখবো আমরা, এখানে লেখার সময় লিখবো হলো আমাদের ব্যালেন্স বিডি কত 50,000 টাকা। তো এই পর্যন্ত হলো এইটা। আমরা আর একটু বড় অ্যামাউন্টে যাই। বড় অ্যামাউন্টটা কি, বড় অ্যামাউন্টটা হলো যে টিছকের নগদান হিসাব। তো এটা করলে আশা করি আপনারা টিছকের আর কোনো কনফিউশন আপনাদের থাকবে না, ঠিক আছে। এখন এইখানে আমরা আরেকটা ডিফারেন্ট জিনিস শিখবো। ওই ডিফারেন্ট জিনিসটা কি, মনে করেন হিসাবে আরেকটা জিনিস থাকে, ওইটা হলো আমরা যদি জানুয়ারি থেকে শুরু করতেছি। এখন মনে করেন জানুয়ারি 1 এখানে আমাদের যে ব্যালেন্স বিডি, ঠিক আছে, ব্যালেন্স বিডি দিয়ে একটা 20,000 টাকার অ্যামাউন্ট দেওয়া আছে, ঠিক আছে। এখন এই অ্যামাউন্টটা কিসের, এই অ্যামাউন্টটা হলো এই যে আমরা ব্যালেন্স বিডি দিয়ে এখানে শেষ করতেছি, এখানে কিন্তু আমরা যে জুলাইয়ের পর কি আগস্টের 1 তারিখ, এই জানুয়ারির 1 তারিখের এই যে ব্যালেন্স বিডি টাকাটা দেওয়া আছে, এটা হলো মূলত এই টাকা। মানে আমাদের যে আগের মাসের যে উদ্বৃত্তটা হয়ে যাচ্ছে, ওই উদ্বৃত্তটাই হলো কি আমাদের পরবর্তী মাসের শুরুর তারিখে 1 তারিখে আমাদের ব্যালেন্স বিডি নামে এইখানে থাকে, ঠিক আছে। এখন মনে করেন আমরা এক্সট্রা মূলধন আনলাম, অতিরিক্ত মূলধন আনলাম কত টাকার, 20,000 টাকার। এখন আমরা যখন মূলধন আনি, তাহলে আমাদের মূলধনের চাপাতা কি হবে, নগদান হিসাব ডেবিট হবে এবং মূলধন হিসাব ক্রেডিট হবে। তো লেখার সময় আমাদের অবশ্যই ডেবিট পাশে লিখতে হবে। তো কিন্তু যখন বিবরণে লিখবো তখন উল্টাটা লিখবো। আমরা নগদান হিসাব করতেছি, এখানে মূলধন হিসাবটা লিখবো। মূলধন হিসাব কত, 20,000 টাকা। আমাদের কিন্তু এখানে উদ্বৃত্ত বের করতে হবে সবার শেষে। এরপর মনে করেন এটা আনলাম জানুয়ারির 5 তারিখ। এরপর মনে করেন যে আমরা বেতন দিলাম কত টাকার, বেতন দিলাম 5,000 টাকা। ওইটা কত তারিখ, ওইটা হলো আমাদের জানুয়ারির 6 তারিখ। এখন এই যে জানুয়ারির 6 তারিখ, কিন্তু এটা তো ক্রেডিটের জন্য কি প্রথম, কারণ আমরা যদি বেতনের যেই জাবেদাটা করি, তাহলে আমাদের আসলে বেতন হিসাব ডেবিট এবং আমাদের নগদান হিসাবটা ক্রেডিট হয়। এই জন্য আমাদের ক্রেডিট পাশে লিখতে হবে, লেখার সময় উল্টা লিখতে হবে যে বেতন হিসাব, ঠিক আছে। বেতন হিসাব লিখে আমাদের সেই ক্রেডিট পাশে লিখে দিব কত টাকা, যে 5,000 টাকা। এরপর কি করলাম, এরপর ধরেন বিজ্ঞাপনের জন্য পরিশোধ করলাম জানুয়ারির কত তারিখ, এটা 6 তারিখ ছিল, এটা 15 তারিখ। বিজ্ঞাপন হিসাব, কারণ এটা যদি আপনি বিজ্ঞাপন হিসাবের জন্য আমরা 2,000 টাকা পরিশোধ করছি, এটা যদি আপনি জাবেদা করেন তাহলে আসবে বিজ্ঞাপন হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। এই জন্য আমরা কি লিখবো, ক্রেডিট পাশে লিখবো কত টাকা, 2,000 টাকা, এবং নাম লেখার সময় উল্টাটা লিখবো, ঠিক আছে। এরপর মনে করেন বিক্রয় করলাম 10,000 টাকার। এখন বিক্রয় করলে কি হয়, নগদ টাকা আসে, নগদান হিসাব ডেবিট হয় এবং বিক্রয় হিসাবটা ক্রেডিট হয়। তো ওইটা কত তারিখ করলাম, ওইটা মনে করেন জানুয়ারি 17 তারিখ করলাম। এখন জানুয়ারি 17 তারিখ করলাম, কি করলাম, বিক্রয় করলাম। ওই বিক্রয়টা লিখতে হবে, কারণ এটা নগদান হিসাবের উল্টা হিসাব টাকা, কিন্তু লেখার সময় সেই ডেবিট টাকায় লিখতে হবে কত, 20,000 টাকা। তো এখন এখানে দেখেন, এখানে আপনার মনে মনে বা আমাদের ক্যালকুলেটরে বের করতে হবে আসলে কোনটা বড়। এখানে কিন্তু 7,000 টাকা, কিন্তু এখানে 60,000 টাকা। তো এখন এই যে বড়টা, এই বড়টাই আমরা জের হিসেবে যে নিচে উদ্বৃত্ত, ওই উদ্বৃত্ততে লিখে দিব কত হাজার টাকা, 60,000 টাকা। এখানেও আমাদের লিখে দিতে হবে কত, 60,000 টাকা, ঠিক আছে। এখন এখানে কত, 60,000 টাকা, কিন্তু এখানে আছে 7,000 টাকা। এখন এই 60,000 থেকে 7,000 মাইনাস দিবেন, বা বড়টা থেকে আপনি ছোটটা মাইনাস দিবেন। তো 60,000 থেকে 7,000 মাইনাস দিলে আমাদের থাকে হলো 53,000 টাকা। এই যে 60,000 মেলানোর জন্য আমরা 53,000 টাকা এখানে লিখে দিলাম। এখন এটা করতে আনলাম, এটা কিন্তু আমরা উপর থেকে আনলাম, বা সরি এটা আমরা করতে নামালাম, আমরা নিচে আনলাম। এই যে আমাদের 60,000 টাকা এখান থেকে কিন্তু মোটামুটি এখানে আনলাম, নিচে নামালাম। এই জন্য এটা হলো আমাদের জন্য কি, ব্যালেন্স সিডি। আর এটা করবো কিন্তু আমরা একদম মাসের শেষের তারিখ, তো জানুয়ারির যে 31 তারিখ, এটা করা হবে জানুয়ারির 31 তারিখ। এগুলো প্রত্যেকটা পয়েন্ট আপনি খুব মনোযোগ সহকারে দেখবেন এবং খুব মনোযোগের সাথে মনে রাখবেন, একদম মাথায় গেঁথে ফেলবেন, ঠিক আছে। তো এখন ব্যালেন্স সিডি দিলাম 53,000 টাকা, কিন্তু এটা তো আমাদের ডেবিটের টাকা, এটা তো আমরা ক্রেডিটে রাখতে পারবো না। এই জন্য আবার উপর থেকে আমরা কি নিয়ে আসবো, নিচে নিয়ে আসবো। এই জন্য আমাদের পরবর্তী মাসের যে ফেব্রুয়ারির 1 তারিখ, এই ফেব্রুয়ারির 1 তারিখ আমাদের ব্যালেন্স বিডিতে নগদান হিসাবে কিন্তু ওই যে এখানে আমাদের যে ব্যালেন্স বিডিতে 20,000 টাকা ছিল, এখানেও ব্যালেন্স বিডিতে আমাদের 53,000 টাকাটা থেকে যাবে এবং এখানে ক্লোজ করে দেবো। এটাই হলো, এখানে প্রত্যেকটা খতিয়ান এভাবেই হবে। তো আশা করি আপনাদের আর কোনো কনফিউশন এরপর থাকবে না। আর যদি থেকে থাকে আমাদের কমেন্টে আপনি জানাতে পারেন। তো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।